কি গো, তোমার দুধ দোয়া কি হলো? সকাল গড়িয়েছে, বিকেল হতে চললো। হয়েছে গো গিন্নি, এই তো হয়ে গেছে। বলি, এত তাড়াতাড়ি করে কি করে দুধ দোয়ানো হবে বলো তো? হয়েছে হয়েছে, আরো তো বলতে হবে না। এবার যাও যাও, তাড়াতাড়ি করে দুধগুলো নিয়ে বাজারে যাও। সূর্য মাথার উপরে উঠে এলে যে দুধের আর দামই পাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাই গো গিন্নি। ঠিক আছে, সাবধানে দেখে শুনে যেও। যাক বাবা, ঘরের কাজকর্ম সব শেষ, এখন শুধু জল তোলাটাই বাকি। যাই যাই, তাড়াতাড়ি একটু জল নিয়ে এসে জিরিয়ে নেব। ও ঠাকুমা, কেমন আছো গো? শরীর ভালো আছে তো তোমার? মহারণ, সকাল সকাল উঠে এই অনক্ষিতার মুখ দেখতে হলো আমায়। না জানি আবার কোন বিপদ হয়। তা আমি ভালোই আছি। তা আমিও ভালো আছি। শুনলাম পুচির মার নাকি ছেলে হয়েছে? হ্যাঁ, সে তো হয়েছে, কিন্তু তাতে আবার তোমার কি শুনি? না, আসলে ভাবলাম যে ছেলেটাকে গিয়ে একবার দেখে আসবো। না না, তুমি ওকে দেখে কি করবে? তোমায়ও তো দেখতে হবে না। কেন, কে এমন হয়েছে যে দেখতে যাব না? কি আর হবে, আগে নিজে পোয়াতি হও, পরে না হয় অন্য কারো বাচ্চা দেখো। ও, বুঝেছি। আচ্ছা, আমি বাড়ি যাই ঠাকুমা। গিন্নি, আরে ও গিন্নি, বলি তুমি গেলে কোথায়? ও, তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি। আচ্ছা আচ্ছা গিন্নি, ঠিক আছে। তুমি বরং ভাত বাড়ো, আর আমি এক্ষুনি আসছি। বলি, কেমন হলো বেচা কেনা? সব দুধ বেচে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, তা তো বিক্রি করেছি, কিন্তু তোমার মুখখানা অমন শুকনো কেন লাগছে? কই না তো, কিছু তো হয়নি। না না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বলো বলো আমাকে। এখন এখন তুমি বলো, আমার কি দোষ, আর আমি বা কি করব? আসলে আমাদের কোনো দোষ নেই বউ, ওপরওয়ালা যখন চাইবে তখনই আমাদের সন্তান হবে। তুমি ওসব নিয়ে এত ভেবো না তো। ভাবি কি আর আমি সাধে? যাক বাবা, এসব কথা তুমি বাদ দাও। রাত যে অনেক হয়ে এসেছে, খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে গো। শোনো, কদিন থেকে আমার শরীরটা ভালো নেই, কি করি বলো তো? ও মা, সে কি কথা? তোমার আবার কি হয়েছে? জানি না ঠিক, মাথাটা ঘোরে। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বরং বিশ্রাম নাও, তোমায় কোনো কাজ করতে হবে না। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা যে বাপ মা হতে যাচ্ছি গো। এ তো অনেক খুশির খবর। আমি এক্ষুনি কবিরাজকে ডেকে আনছি, তুমি বরং বিশ্রাম করো। কি গো, কোথায় গেলে? কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এসো। দেখো দেখো, গোয়াল করে কি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। কি বলছো কি তুমি দাইমা? একবার দেখি দেখি। এই নাও বাবু, তোমার বেটা। মা, ও মা, মা গো, তুমি কোথায় গেলে? বলি, কি হয়েছে কি তোর? মা, আমার খেলার মতো বাসনপত্রগুলো কোথায়? আমি যে খুঁজেই পাচ্ছি না। আমি ওসব ফেলে দিয়েছি। তুই বেটা ছেলে, ওসব দিয়ে তোর কি কাজ? আর মেয়েদের খেলায় তোর কি বলতো? আমার যে মেয়েদের মতো খেলা খেলতে খুব ভালো লাগে, আর মেয়েদের মতো সাজতেও ভালো লাগে। কি বললি তুই? দাঁড়া দাঁড়া, আজকে হচ্ছে তোর মেরে, তোর মেয়েদের মতো খেলার ভূত আমি তাড়াবো। জানো আজকে তোমার ছেলে কি করেছে? বলি, আমার ছেলে আবার কি করেছে শুনি? এই ছেলে নিয়ে তুমি এখন কি করবে বলো তো? এ তো দেখছি ভারী চিন্তার বিষয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছুদিন তুমি যেতে দাও, তারপর দেখা যাবে। ও তো এখনো বাচ্চা ছেলে, বলো আর একটু বড় হোক, তারপর আমি দেখছি। এই এই, তোরা আমাকে খেলতে নে না। এমন করছিস কেন তোরা? নে না খেলতে। এই এই, তুই তো একটা হিজড়া রে, আমরা তোর সঙ্গে খেলবো না। যা, যা এখান থেকে, যা বলছি। মা মা, কি হয়েছে তুমি জানো? কি হয়েছে কি শুনি? দেখেছো তো ওরা কত খারাপ। হায় হায় রে, এ আমার কি হলো? উপরওয়ালা আমাকে এতদিন পর একটা ছেলে সন্তান দিল, আর সে ছেলে কিনা এমন হাল করে রেখেছে নিজের। উপরওয়ালা আমাকে কেন এই সন্তান দিল? হতচ্ছাড়া অমত, দূর হ, দূর হ আমার বাড়ি থেকে। আমার বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। বেটা ছেলে হয়ে কিনা সব সময় মেয়েদের মতো আচরণ করিস। দূর হ, দূর হ বলছি। কি হয়েছে কি বাবা, তুমি আমার সঙ্গে এমন কেন করছো? এমন করবো না তো আর কি করব বলি? এমন হিজড়ার কোনো জায়গা আমার বাড়িতে নেই। তুই দূর হ,
আমার বাড়ি থেকে বিদায় হ। আমার কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। এখন আমি কোথায় যাব? আমি বরং এই গাছেই একটা ঘর বানাবো। যাই যাই, আমি বরং গাছে উঠি। আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম আমি ছোট থেকে উঠতে পারি, কিন্তু এই কথা তো কেউ জানে না। বেশ, তবে আমার যখন কেউ নেই, তবে আমি উড়েই বেড়াবো। আমার সাথে কেন এমন হলো? আমি তো হিজড়া, তাই বলে আমাকে তাড়িয়ে দিল? হিজড়ারা কি মানুষ নয়? তাই বলে কি আমাকে এভাবে সবাই তাড়িয়ে দেবে? কি তুমি? আমাদের মেঘের রাজ্যে তুমি কি করে এলে? আর তাছাড়া তুমি এভাবে কান্নাই বা কেন করছো? আমার সঙ্গে যা হয়েছে তা শুনলে তুমিও অনেক কষ্ট পাবে। কি হয়েছে বলো, বলো আমাকে। এবার বুঝেছো তো? আচ্ছা, আমি কি মানুষ নই? সবাই হিজড়া হিজড়া বলে আমাকে তাড়িয়ে দিল। তোমার সাথে যে অনেক অন্যায় হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারি। বলি, তুমি আবার আমাকে কি সাহায্য করবে? আমি তোমাকে একটা গাছ দেব, আর তারপরে তুমি সবটা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, দাও তবে। কিন্তু সেই গাছ দিয়ে কি হবে? ওই গাছে 3টে ফল হবে, তারপর ফল খেয়ে তার উপকার তুমি নিজেই বুঝতে পারবে। উফ বাবা, কিভাবে যে আমি পড়ে গেলাম। যাই হোক, আমি বরং গাছটা লাগাই। মায়াবতী যেভাবে বলল সেভাবেই তো গাছ লাগালাম। দেখি কাল সকালে আবার কি হয়। আরে বাহ, গাছটা তো দেখছি লাগানোর সাথে সাথেই অনেক বড় হয়ে গেছে। আবার দেখছি 3টে ফলও ধরেছে। যাক, আমি বরং এখন প্রথম ফলটা খাই। ও মা, আমার শরীরের সব ব্যথা তো দূর হয়ে গেছে। আচ্ছা, এই ফল কি তবে অসুখ সারায়? যাই, এবার বরং আমি দ্বিতীয় ফল খেয়ে দেখি। এ কি, আমি তো দেখছি আমার ভেতরে খিদেই অনুভব করছি না। আমি কেমন যেন শক্তি অনুভব করছি। যাই বাবা, এবার আমি তৃতীয় ফলটা খাই। ও মা, আমি কত সুন্দর! আমি আবার এমন ছেলে হলাম কি করে? তার মানে এই তৃতীয় ফলটা কিনা পুরোপুরি ছেলে বানিয়ে দেয়। মেঘকন্যা আমার অনেক বড় উপকার করলো। আমি যাই, মায়াবতীর সঙ্গে একবার দেখা করে আসি। মায়াবতী, মায়াবতী, তুমি কোথায়? কে কে তুমি? আমি যে সেই হিজড়া যাকে কিনা তুমি উপকার করলে গো। কি তুমি সেই? বা কি অপরূপ দেখতে তুমি! মায়াবতী, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবে তুমি? বলো। আসলে তুমি আমার এত বড় উপকার করলে, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবার কাছে তো অনুমতি লাগবে। প্রণাম রাজামশাই, আসলে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি বলবে বলো, তাছাড়া কে তুমি? আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এতে তোমার কি মত মায়াবতী? আমি ওকে দেখে ভালোবেসে ফেলেছি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে তো বেশ হলো, আমার মেয়েও রাজি আর তুমিও রাজি। এতে আমার আর কি বলার আছে বলো? আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে পুরোপুরি রাজি। মায়াবতী বলছি কি, এবার তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাই, তারাও নিশ্চয়ই খুশি হবেন। বেশ, চলো চলো তবে। ফুলপুর গ্রামে রূপালী তার ছোট্ট মেয়ে রিয়ার সাথে থাকতো। রূপালীর স্বামী মারা গেছে বেশ কয়েক বছর হলো। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো না। ও মা, কি হয়েছে কি? হ্যাঁ, এভাবে চিল্লাচ্ছিস কেন? সারাদিন তো বাহিরে টোটো করে ঘুরে বেড়াস, আর বাড়িতে এসে শুধু মামা বলতেই থাকিস। আরে মা, তুমি এত রাগ করছো কেন? তুমি দেখোই না আমি কত সুন্দর একটা ফুল গাছ নিয়ে এসেছি। জানো তো মা, এই গাছটা আমি রাস্তার ধারে পেয়েছি, তাই ভাবলাম বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। হ্যাঁ মা, খুব ভালো করেছিস। তোর তো শুধু সারাদিন গাছপালা আর পশু পাখি নিয়েই পড়ে থাকা। যা, গাছটা তাড়াতাড়ি রোপণ করে আমার কাজে একটু সাহায্য কর। আজ যে অনেক দেরি হয়ে গেছে, আর কাজে যেতে দেরি হলে যে মালকিন কাজ থেকে তাড়িয়ে দিবে। ওই কাজটা করে যে আমাদের সংসারটা চলে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
গাছ বন্ধু, চলো আমার সাথে। এই বলে প্রিয়া ফুল গাছ নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দুই মা মেয়ের দিন ভালোভাবেই কাটছিল। একদিন রূপালী কাজ শেষে তার বাড়িতে ফিরছিল। হঠাৎই তাদের আঙ্গিনায় পা পিছলে পড়ে যায়। আহ মা প্রিয়া, কোথায় মা তুই? প্রিয়া, মরে গেলাম রে। কি হয়েছে মা? তুমি এখানে পড়লে কি করে? ওঠো মা, ওঠো। মারে, আমি এখান থেকে যে ওঠার কোনো শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে যেন পাগুলো অবশ হয়ে গেছে। আমি যে কিছুই বুঝতে পারছি না রে। হঠাৎ করে কি হলো বলতো? তুমি কোনো চিন্তা করো না মা, তোমার কিছু হবে না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। এই বলে প্রিয়া ডাক্তার ডাকতে যায়। আর কিছুক্ষণ পরে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার রূপালীকে দেখে বলে যে সে প্যারালাইসিস হয়ে গেছে, সে আর কখনোই হাঁটতে পারবে না। এটা শুনে রূপালী ও প্রিয়া দুজনেই অনেক কষ্ট পায়। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবারও নেই। আমি যে খিদে জ্বালায় সহ্য করতে পারছি না মা। মারে, আমি কি করব বল? আমিও যে কিছুই করতে পারছি না। ভগবান কেন যে আমাদের সাথে এমনটা করলো? প্রিয়া মা, ওই ঘরে একটা বাক্সে দেখ কিছু টাকা আছে, তুই ওগুলো দিয়ে কিছু কিনে আন। রূপালীর কথা শুনে প্রিয়া সেখান থেকে চলে যায়। এভাবে খেয়ে না খেয়ে কোনো রকমে প্রিয়াদের দিন কাটছিল। একদিন রাতে প্রিয়া ঘুমাচ্ছিল। প্রিয়া, এই প্রিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। কে তুমি? তুমি কি সুন্দর দেখতে। হ্যাঁ, আমি সুন্দর দেখতে, কারণ আমি হলাম রঙিন পরী। আমি জানি তুমি অনেক বিপদে আছো। শোনো, তুমি তোমার মাকে যদি ভালো করতে চাও তবে 7 রঙের কলা খাওয়াও। 7 রঙের কলা এনে তোমার মাকে খাওয়ালেই সে সুস্থ হয়ে উঠবে। 7 রঙের কলা? 7 রঙের কলা আমি কোথায় পাবো? দাঁড়াও দাঁড়াও, যেও না তুমি। আমায় বলে যাও তুমি, আমি 7 রঙের কলা কোথায় পাবো? আমায় তুমি বলে যাও, যেও না। এসব বলতে বলতে প্রিয়ার ঘুম ভেঙে যায়। কি এতক্ষণ তবে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু ওই পরী তোমাকে 7 রঙের কলা খাওয়াতে বললো। এমন কলা আমি কোথায় পাবো? আচ্ছা, আমাদের গ্রামে যে বুড়ি দিদা আছে, উনি তো নিশ্চয়ই অনেক কিছু জানেন। উনি হয়তো আমাকে এ বিষয়ে কিছু বলতে পারবেন। হ্যাঁ, আমি কালকে ওনার কাছে যাব। মাকে যে আমায় ভালো করতেই হবে। এরপর প্রিয়া পরের দিন সকালে তাদের গ্রামের এক বৃদ্ধার কাছে যায়। ওই বৃদ্ধা ফুলপুর গ্রামে অনেক আগে থেকেই থাকতো। প্রিয়া তার কাছে গিয়ে ওই 7 রঙের কলার বিষয়ে জানতে চায়। আচ্ছা, আমি তো 7 রঙের কলার কথা জানি। এই কলা আছে 7 রঙের দেশে, কিন্তু ওই 7 রঙের কলার বাগানে পৌঁছানো যে খুব কঠিন রে। ওখানে গেলে মানুষকে যে অনেক প্রশ্ন আর পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেই যত কঠিনই হোক না কেন বুড়ি দিদা, আমি ওখানে যাব। আমার মাকে যে আমাকে সুস্থ করতেই হবে। তুমি আমায় ওখানকার পথ বলে দাও। এরপর বৃদ্ধা প্রিয়াকে 7 রঙের কলার বাগানের রাস্তা বলে দেয়, আর প্রিয়াও সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর প্রিয়া জঙ্গল পেরিয়ে সেই 7 রঙের দেশে পৌঁছায়, আর অবশেষে এক বড় পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়। উফ, বড্ড ক্লান্ত লাগছে। যাকে এই পাহাড়টা বের হতে পারলে আমি 7 রঙের কলা গাছের কাছে পৌঁছে যাব। কিন্তু আমি এত বড় পাহাড় পার হব কি করে? পাহাড় পেরিয়ে যদি 7 রঙের কলা গাছের কাছে যেতে চাও তবে আমার ধাঁধার উত্তর দাও। ধাঁধা? বলো, কি ধাঁধার উত্তর দিতে হবে আমায়? বলো, কি এমন জিনিস আছে যা সব সময় তোমার পাশেই থাকে এবং তোমার সাথেই থাকে, কিন্তু তুমি তাকে ধরতে পারো না? আমার সাথেই থাকে, অথচ আমি তাকে ধরতে পারি না আর ছুঁতে পারি না।
হ্যাঁ, এটা আমি জানি। এটা হলো আমার ছায়া, যাকে আমি ছুঁতে পারি না কিন্তু দেখতে পারি। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। যাও, এবার তবে তুমি তোমার গন্তব্যস্থানে যাও। পাহাড়টা এই কথা বলতেই পাহাড়ের নিচে একটা রাস্তা তৈরি হয়ে যায়, যা দেখে প্রিয়া অনেক খুশি হয়। আর ওই রাস্তা দিয়ে পাহাড় পেরিয়ে সেই 7 রঙের কলা গাছের কাছে পৌঁছয়, যেখানে অনেকগুলো কলার গাছ ছিল। কি, এখানে তো অনেকগুলো কলা গাছ আর অনেকগুলো কলা। আমি কোন গাছের 7 রঙের কলা নেব? কোনটা খেলে আমার মা সুস্থ হবে? প্রিয়া এ কথা বলতেই প্রিয়ার সামনে সেই রঙিন পরী চলে আসে, যাকে সে স্বপ্নে দেখেছিল। কি, তুমি তো সেই পরী যাকে আমি স্বপ্নে দেখেছি? হ্যাঁ, আমি রঙিন পরী। তুমি আর তোমার মা অনেক ভালো আর প্রকৃতি প্রেমী, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে সঠিক 7 রঙের কলা চিনতে পারবে। প্রশ্ন? আচ্ছা বলো, কি তোমার প্রশ্ন? দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই, আকাশেতে থাকে। বলো দেখি এটা কি? এটার উত্তর হলো চাঁদ। চাঁদ তো আকাশে থাকে। তুমি একদম ঠিক বলেছো। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর পরী অদৃশ্য হওয়ার সাথে সাথে বাগানের সব কলা গাছও অদৃশ্য হয়ে যায়, শুধুমাত্র একটা কলা গাছ ছাড়া। এরপর প্রিয়া ওই কলা গাছ থেকে 7 রঙের কলার একটা ছড়ি নিয়ে তার বাড়িতে চলে যায়। এরপর প্রিয়া সেই 7 রঙের কলা তার মাকে খাওয়ায়। কলা খাওয়ার সাথে সাথে রূপালী আবারও সুস্থ হয়ে যায়। এ দেখে প্রিয়া অনেক খুশি হয়। খুব খিদে পেয়েছে আমার, কিছু একটা যে করে খাবো সেই শক্তিটুকু তো আমার গায়ে নেই। আরে আরে, গাছে ওগুলো লাল লাল কি দেখা যাচ্ছে? বাবা, আপেলগুলো কি এখন খাওয়া যাবে? হ্যাঁ মা, এবার যে তুমি মন ভরে এই গাছের আপেলগুলো খেতে পারবে। এই নাও, একটা আপেল খেয়ে দেখো তো কেমন লাগে। অনেক মিষ্টি বাবা, বাজারের আপেলগুলোর চাইতেও অনেক সুস্বাদু। আরো কয়েকটা আপেল তাহলে আমি পেরে নিয়ে যাই, সবাই মিলে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। ওগুলো তাহলে আপেল? মানুষ দুটো তো আপেল পেরে নিয়ে চলে যাচ্ছে, আমিও তাহলে গাছ থেকে একটা আপেল পেরে খেয়ে দেখি কেমন লাগে। মেয়েটা তো ভুল কিছু বলেনি, আপেলগুলো তো সত্যি অনেক মজার, কিন্তু মনে তো হচ্ছে সবগুলো আপেল খেয়ে ফেলি। কিন্তু বেশি লোভ করা তো ভালো নয়, কাল সুযোগ পেলে না হয় আমি আবারও আপেল খেতে আসবো। কি আমাদের বাগানে এমন সাপ কোথা থেকে এলো? মালিককে এই কথা বলতে হবে। বাগানে আপেল গাছ লাগিয়ে খুব ভালো কাজ করেছো, আপেলগুলো খেতে সত্যি অনেক সুস্বাদু। মালিক, বাগানে একটা বড় সাপ এসেছিল। কোথায় কোথায় ওই সাপ? আপনাকে তুমি মারোনি? না না মালিক, সাপটা বাগান থেকে চলে যাচ্ছিল বলে কিছু করিনি। না মেরে তো তুমি ভুল করেছো। সাপটা যদি আবারও বাগানে আসে আর না বুঝে যদি কাউকে কামড়ে দেয়, এরপর থেকে আমি সতর্ক থাকবো মালিক। সাপটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি লাঠি দিয়ে মারবো। বাগানে গেলে তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। আপেলগুলো খেতে তো অনেক সুস্বাদু ছিল, না মন তো আর মানছেই না। কাল সকালবেলা আপেল বাগানে যাব আপেল খেতে, দুপুর বেলায় খাওয়া যাবে না বাবা, কেউ যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। সকালবেলা একা একা বাগানে হাঁটার আনন্দটাই আলাদা। এই বাগানে আবার কিনা মালিও আছে, সেই দিন তো আমি খেয়াল করিনি। যাই হোক বাবা, সকালে এসে বেশ ভালোই হয়েছে। এই মালিটা তো দেখছি নাক ডেকে ঘুমোচ্ছে, এই সুযোগে আমি ভেতরে ঢুকে পড়ি। যাই, আপেল গাছটা থেকে আমি একটু আপেল পেড়ে খাই। এই আপেলগুলো খেতে কিনা এত মজা, আমি তো নিজেকে থামাতেই পারছি না। সাপ, সাপ, এত বড় একটা সাপ কিনা আমাদের আপেল গাছে বসে আপেল খাচ্ছে। দয়া করে তুমি চিৎকার করো না, মানুষজন আমাকে দেখলে যে মেরে ফেলবে। বিশ্বাস করো, আমি কোনো বিষাক্ত সাপ নই, আমি তোমাকে কামড়ে দেব না। কিন্তু সাপ হয়ে তুমি আবার আপেল কেন খাচ্ছ? আসলে সেদিন আমার খুব খিদে পেয়েছিল, তখন আমার নজরে তোমাদের গাছের আপেলগুলো পড়ে। একটা আপেল খেয়ে এত ভালো লাগে যে বেশ কটা আপেল আমি খেয়ে ফেলি। আজ এই আপেল খাওয়ার জন্য আমি নিজের জীবনের পরোয়া না করে তোমাদের বাগানে এসে আপেল গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছি। মালি চাচা তাহলে কিনা তোমার কথাই বলছিল?
সে তো আমাকে অনেক আগেই দেখেছে। সাপ হিসেবে আমি নির্বিষ হলেও আমার আকার দেখে সবাই আমাকে ভয় পায়। সেও হয়তো এখন আমাকে মারার জন্য খুঁজছে। তোমার এক চোখে কি হয়েছে? রাস্তার পাশে আমি একদিন শুয়েছিলাম, একদিন লাঠি দিয়ে কেউ একজন গুঁতো মেরে আমার এই অবস্থা করে দেয়। পরে আমি কোনো রকমে নিজের জীবন নিয়ে পালিয়ে যাই। তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তোমার যে এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। কিছুক্ষণের মধ্যেই মালি চাচার ঘুম ভেঙে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এতগুলো কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আর লোকজন না ডাকার জন্য। আমি তাহলে আজকে আসি। এই যে সাপ, দাঁড়াও দাঁড়াও। রিমি মামুনি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু কেন? না, আসলে মনে হলো আপনি একটু আগে সাপ বলে চিৎকার দিয়েছিলেন। না না, আমি একদম ঠিক আছি মালি চাচা। সকাল সকাল গলাটাকে একটু পরিষ্কার করছিলাম আর কি। তাহলে ঠিক আছে। পাঁচি সাপটা আবার আসলো কিনা এটা ভেবেই আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন আপনি একটু অন্য কাজে গিয়েছিলেন বলে সাপটা ভেতরে ঢোকার সাহস পেয়েছিল, কিন্তু আজ তো আপনি কড়া নজরদারি করছেন, তাই না? সাপটা আর এত বড় দুঃসাহস দেখাবে না। ও, এবার আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা রিমি মামুনি, আপনি এবার বাড়িতে যান। মালিক হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। জি চাচা, যাচ্ছি। আপনি ভালো থাকবেন। মেয়েটা অনেক ভালো, আমাকে না মেরে উল্টো আমাকে আপেলটা খেতে দিল। আরেকদিন আমিও ওর জন্য কিছু নিয়ে যাব। কি ব্যাপারটা কি? আজ তুমি এত খুশি যে? বলছি বলছি হেসে হেসে মুখে ওটা কি নিয়ে যাচ্ছ? তেমন কিছুই না, এটা একটা আপেল। তুমি যে সাপের নামে কলঙ্ক এটা সবাই আগে থেকেই জানতো। এখন আবার আপেল খাওয়াও শুরু করে দিয়েছো। আর কত কি যে এই জীবনে দেখতে হবে। সরো আমার সামনে থেকে, সরো, আমি বাড়িতে যাব। এত ব্যস্ত হওয়ার কি আছে? আমাকেও একটু আপেলটা দাও, আমিও খেয়ে দেখি কেমন। এই নাও, খেয়ে দেখো। আহ, আপেলটা তো খেতে সত্যি বেশ মজার। কোথায় পেয়েছো তুমি এই আপেলটা? একে কিছুতেই এই আপেল গাছের সন্ধান দেওয়া যাবে না। এই যে বিষাক্ত সাপ, ও যে আগেও দুজন মানুষকে কামড় দিয়ে মেরে ফেলেছে। ওই মেয়েটার সাথেও যদি আবার একই কাজ করে। তুমি কি ভাবছো তোমাকে কি জিজ্ঞেস করেছি তুমি শুনতে পাওনি? না, মানে ওখানে যাওয়া তোমার জন্য বিপজ্জনক। আমি থাকতে তুমি কেন যাবে বলো? আমি কাল নিজেই তোমার জন্য ওই আপেল গাছ থেকে আপেল পেড়ে নিয়ে আসবো। তাহলে তো বেশ ভালোই। আমি এই বাকি আপেলটুকু আমার বাড়িতে নিয়ে গেলাম। বাসায় গিয়ে না হয় শান্তি মতো খাবো। তুমি আজও এসেছো? আমি জানতাম তুমি আসবে। আসলে আমি আমার বন্ধুর জন্য আপেল নিয়ে যেতে এসেছিলাম। দয়া করে তুমি রাগ করো না। আমি আর কখনোই তোমাদের কাছের আপেল খেতে আসবো না। আমি আজই শেষবারের মতো এসেছি। আমি এতে একদম রাগ করিনি। তুমি চাইলে এই গাছের আপেল শেষ না হওয়া পর্যন্ত খেতে পারো, আর আমি বাবাকে বলবো আপেলগুলো আমি নিজেই খেয়েছি। কিন্তু তুমি এমন কেন করবে? তোমাকে যে আমার খুব ভালো লেগেছে, তাই এমনটা করব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হিরণ। তোমার? আমার নাম রিমি। আজ থেকে আমরা দুজন তাহলে বন্ধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তুমি যাও, মালি চাচার ঘুম থেকে ওঠার যে সময় হয়ে গেছে। গাছে এত আপেল থাকতে তুই কিনা আমার জন্য মাত্র দুটো আপেল এনেছিস? আসলে আমার মুখে তো এর থেকে বেশি আর জায়গা ছিল না, নয়তো আমি আরো বেশি করে আপেল নিয়ে আসতাম। তুই আমাকে বল এই আপেল গাছটা কোথায়, তাহলে তোকে আমার জন্য আর কষ্ট করে আপেল খুঁজে আনতে হবে না। তোমার ওখানে যাওয়া একদম ঠিক হবে না গো। গাছটার ওখানে ভয়ঙ্কর এক মালি পাহারায় থাকে। সে তোমাকে দেখলে যে আক্রমণ করবে আর মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাব না। কালকেও তুই আমার জন্য দুটো আপেল নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তবে আমি চললাম। এই বজ্জাত সাপ কিছুতেই ওর মুখ খুলবে না আর নিজেই বসে বসে সব আপেল খেয়ে নেবে। কাল আমাকেই ওই আপেল গাছের খোঁজ করতে হবে। হিরণ, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। তুমি আমার জন্য বুঝি অপেক্ষা করছিলে? আসলে কাল আমরা এখান থেকে চলে যাব, তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে এলাম। চলে যাবে মানে? কিন্তু কোথায় চলে যাবে? আসলে আমরা তো এখানে কয়েকদিনের জন্য শহর থেকে বেড়াতে এসেছিলাম। বেড়ানো শেষ, তাই আমরা এখন এখান থেকে চলে যাব। তোমার কথা আমার অনেক মনে পড়বে। আমারও। আমি যাওয়ার আগে এই গাছের সব আপেল তোমাকে দিয়ে গেলাম, আর আমি মালি চাচাকেও বলে যাব যাতে তোমাকে দেখলে কখনো কোনো কিছু না বলে। তুমি অনেক ভালো মেয়ে। আশা করি তোমার সঙ্গে আমার আবারও দেখা হবে। ওই যে হিরণ দুটো আপেল নিয়ে আসছে। তার মানে আপেল গাছটা
এই বাগানেই আছে। মালি তো মনে হচ্ছে এখনো ঘুমাচ্ছে। এই সুযোগে আমি বাগানে ঢুকে পড়ি, আগে হিরণ সেখান থেকে বের হয়ে যাক। হিরণ না এখান থেকে একটু আগে চলে গেল, আবার কি ফিরে এসেছে? হিরণ, এগিয়ে কি, এই মেয়েটা আবার কোথা থেকে আসলো? তুমি তো হিরণ না, তাহলে কি তুমি হিরণের বন্ধু? মেয়েটা বুঝি আমাকে মারার জন্য আসছিল। এখন আমি তাড়াতাড়ি পালিয়ে যাই। আহ, বাঁচাও! কি 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 হয়েছে আপনার? আমাকে আমাকে যে সাপে কামড় দিয়েছে। হায় খোদা, ভিতরে চলুন তাড়াতাড়ি। আজ আবার এত সকাল সকাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো এত সকাল সকাল বের হও না। তুই একদম ঠিক কথাই বলেছিলি। ওই আপেল গাছের কাছে ভয়ানক মানুষ থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। আজকে একজনকে কামড় দিয়ে এসেছি, কালকে আরেকজনকে কামড় দেব, তারপরে দুজন মিলে শান্তিতে আপেল খাবো। এইসব তুমি কি বলছো? তুমি আবার কাকে কামড় দিয়েছো? ওই বাগানে ছোট্ট একটা মেয়ে ছিল, ওকে। কি এসব তুমি কি বলছো? আমাকে এক্ষুনি রিমির কাছে যেতে হবে। সাধু বাবা, আপনি কি দেখলেন? রিমি মামুনি কি আবার সুস্থ হবে? এটা বলা যে মুশকিল। ওর বাবা মা যে কিছুতেই আমার কোনো কথা বিশ্বাস করবে না। এই গ্রামে তো কোনো ডাক্তার নেই, তাই ওরা বিকেল পর্যন্ত অপেক্ষা করতে চাইছে, কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে যাবে। আপনি দয়া করে বলুন, রিমি মামুনিকে বাঁচাতে হলে কি করতে হবে? আমি তাই করব। যে সাপটা ওকে কামড় দিয়েছে, ওই সাপের চামড়া এনে ওর সেই কামড় দেওয়া স্থানে লাগিয়ে দিতে হবে। আর আমি মন্ত্র পড়লে সব বিষ আবার ওই চামড়ার গায়ে লেগে যাবে, আর রিমিও সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। আমি যেভাবেই হোক ওই সাপটাকে খুঁজে বের করব। রিমিকে বাঁচাতে হলে যা করার আমায় তাড়াতাড়ি করতে হবে। কি বললি তুই? তুই কিনা আমার চামড়া দিয়ে ওই মেয়েকে বাঁচাবি? আমি মরে গেলেও আমার চামড়া ওকে দেব না। তুমি ভালোই ভালোই আমার কোনো কথা না শুনলে আমি জোর করতে বাধ্য হব। তোর মতো নির্বিষ সব কিনা আমাকে হুমকি দিচ্ছে? আয় দেখি তোর কত বড় সাহস। এখন আর দেরি করা যাবে না, এখন এই চামড়াটা নিয়ে আমাকে দ্রুত রিমির কাছে যেতে হবে। সব সব এই সবটাকেই তো আমি সেদিন বাগানে দেখেছিলাম। তুই তাহলে রিমি মামনিকে কামড় দিয়েছিস? আজ তো তোর একদিন কি আর আমার একদিন কি। বিশ্বাস করো, আমি রিমিকে কামড় দেইনি। আমাকে মেরো না, দয়া করে আমাকে মেরো না। লাঠি দিয়ে মারতে মারতে সাপটাকে প্রায় মেরেই ফেলেছি। এবারের চামড়া দিয়ে আমি রিমি মামুনিকে বাঁচাবো। পেয়েছো? পেয়েছো তুমি সাপটাকে? জি জি পেয়েছি, এই যে। একে একে হিরণ, ওকে ওকে এখানে কেন তুলে এনেছেন? ও তো আমাকে কামড় দেয়নি। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। আমি একদম ঠিক আছি রিমি। এই নিন সাধু বাবা, যেই সাপটা রিমিকে কামড় দিয়েছে এটা তার চামড়া। সাধু বাবা রিমির হাতে চামড়াটা রেখে মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই কিনা রিমি ভালো হয়ে গেল। হিরণ, তুমি এমন কেন করলে? আমাকে বাঁচাতে গিয়ে তুমি তোমার নিজের জীবন কেন দিয়ে দিলে? একমাত্র তুমি এই জীবনে আমাকে বন্ধু বলে ডেকেছো, আমাকে তুমি দয়া দেখিয়েছো। তোমার জন্য আমি একবার নয় শতবার মরতে রাজি। তোমার হাতে যে আমার মরণ হচ্ছে এটা ভেবে আমার খুব ভালো লাগছে। হিরণ মারা গেলে রিমি কাঁদতে কাঁদতে তাকে বিদায় জানালো।